আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 6টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সকালে দেখতেই পাচ্ছেন অনেকটা একদম ব্যস্ততা নিয়ে কাজ শুরু করেছি। আজ অনেকগুলো কাজ রয়েছে আর মেয়েকেও স্কুলে দিতে হবে। আর সকালে নাস্তা তৈরি করে আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, উনি অফিসে চলে গেছে। আর এদিকে মেয়েকে ঘুম থেকে একটু উঠিয়ে দিলাম যে উঠে একটু ব্রাশটা করে নাও। তো ও ব্রাশ করছে আর এদিকে আমি এই কাজগুলো করে নিচ্ছি। যেহেতু একটু সকাল সকাল ওঠা হয়েছে, সব কাজকর্ম নাস্তা তৈরি করা হয়ে গেছে। আর এখন একটু ঘরটাও গোছাবো, সেই সাথে মেয়েটাকেও গুছিয়ে স্কুলে দিয়ে পাঠাবো। তো কাপড় চোপড়ও এখানে অনেকগুলো থেকে গেছে, সমস্ত সব ভাঁজ করব। আর এই যে আমার মেয়েটাও সকালে ঘুম থেকে উঠে বিরাস করে নিজে নিজে মুখ ধুয়ে চলে আসছে। এখন ওকে রেডি করে আবার আমার ভাইয়ের কাছে দিয়ে পাঠাবো। তো আমার ভাইকে বললাম যে তুই ওর তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি মনিকে স্কুলে দিয়ে। তো এদিকে আমার মেয়েও যেয়ে আর একবার ডেকে নিয়ে আসতে গেল। মানে ও আমাদের এই রুমে থাকে না, ওর রুমেই তো থাকে। তো অনেকবার ফোন দিলেও হয় কি যে উঠতে চায় না, হয়তো ফোনে বলছে আসছে কিন্তু আসতে চায় না। তো সে কারণে আমার মেয়ে যেয়ে ডাক দিল। আর যে গরম পড়েছে, একদম সকালের দিকে মনে হচ্ছে কি দুপুর হয়ে গেছে। মানে এইদিকে সকালটা সকাল মনে হচ্ছে না, মনে হচ্ছে একদম ঘুম থেকে উঠেই দেখছি দুপুর হয়ে যাচ্ছে, এতটা রোদ। আর যখনই রোদটা ওঠে না সকালের, এই রোদটা পুরোটা আমার রুমের ভিতর ঢোকে। এই রুমটাতে প্রচুর গরম হয় এই টাইমটাই। তবে বাইরে যে পরিমাণে গরম সেই অনুযায়ী আমার রুমটা কিন্তু একটু হলেও ঠান্ডা আছে। আর একটু যদি গাছগাছালি লাগানো থাকতো আশেপাশে, তাহলে হয়তো আর একটু ঠান্ডা হতো। তবে দেখা যাক, ইচ্ছা তো অনেক কিছুই আছে করার, কিন্তু সব কিছু আর করতে পারি কোথায় আমরা। এই যে দেখুন না, প্রত্যেকটা দিন ভিডিও ছাড়ার এতটা ইচ্ছা থাকে কিন্তু পেরে উঠি না। সংসারের চাপ, তারপরেও আমার ছেলেটা তো প্রচণ্ড পরিমাণে অসুস্থ। ছেলেটা নিউমোনিয়া বেড়েছে আর এরই মধ্যে ওকে নিয়ে ব্যস্ততা তো অনেক হয়েছে, সেই সাথে মেয়েটাকেও। তো সমস্ত সব কিছু গুছিয়ে আবার এদিকে ট্যাঙ্কের পানিটাও গরম হয়ে যায়। তো তাড়াতাড়ি গোসলটা সেরে নিয়েছি, ভাবলাম গোসলটা আগে তাড়াতাড়ি করে নিই, করে একবারে বেড কভারটাও চেঞ্জ করে দিলাম। এই গরমে না কি যে বলবো, মনে হচ্ছে যে বেড কভারটাও যদি একটু চেঞ্জ করতে পারি তাহলেও একটু গরম কম লাগছে। মানে কোনোটাতে স্বস্তি পাওয়া যাচ্ছে না, শুধু মনে হচ্ছে এটা করলে হয়তো গরম কম লাগবে, ওইটা করলে গরম কম লাগবে। পুরো ঘরটা একদম গুছিয়ে নিচ্ছি যাতে একটু হালকা পাতলা হয়, মানে একটু পাতলা পাতলা হলে মনে হয় গরমটা কম লাগবে। মানে কেন জানি আমার এমনই মনে হয় বারবার। তো এদিকে বেডটা একটু চেঞ্জ করে নিলাম, বেড কভারটা চেঞ্জ করে তারপরে ভালো করে আবার পেতে নিলাম। আর এদিকে যে টিফিন করেছিলাম রুটি আলু ভাজি, তো এগুলো একটু মেজে নিচ্ছি। আবার এদিকে মেয়েকে স্কুলে পাঠাবো, ওর স্কুল আসলে 8:30টার দিকে শুরু। তো যেহেতু এখন 6টা থেকে 6:30 বাজে, এত তাড়াতাড়ি তো আর রেডি করে কাজ নেই। তো ওকে যদি এখন রেডি করে দিস তাহলে সাদা ড্রেসটাই নোংরা লাগিয়ে ফেলবে। তো ভাবলাম হাতের কাছের কাজগুলো একটু কমপ্লিট করে রাখি, করে রেখে তারপর ওকে একবারে ড্রেসটা পরিয়ে দিয়ে চুলটা বেঁধে তারপর খাইয়ে দিব। আর এখান থেকে ওর স্কুলে যেতে 15 মিনিট মতো সময় লাগে, তেমন একটা সময় লাগবে না। তবে সব থেকে কষ্ট হচ্ছে কি, আমাদের এখান থেকে ভাটা দিয়ে যেতে হয়, আর ভাটার ভিতর তো কোনো গাছ থাকে না। তো ওই গাছটার কারণে মানে এখান থেকে ভাটাটা পার হতে প্রায় 3 থেকে 4 মিনিট মতো সময় লাগে। তো সেই কারণে ওই ভাটাটা পার হতে সব থেকে বেশি কষ্ট হয়। ছাতা নিয়ে যাই, তাও তবুও বাচ্চা মানুষ তো হেঁটে যেতে একটু কষ্টই পায়। তো আমাকে এসে বলছে, আম্মু আমাকে ড্রেসটা পরিয়ে দাও। তো আমি বলছি যে হ্যাঁ আমি আসছি, মামাকে আর একবার ডাক দাও, মামা যদি উঠে যায় তাহলে আমি ড্রেসটা পরিয়ে গুছিয়ে নিচ্ছি। তো এদিকে দেখুন খুব তাড়াহুড়ো করে কাজগুলো গোছাচ্ছি। আর এই যে গরমের সময় না, শুধু মনে হয় একদম
মানে আমার টার্গেট থাকে আমি 10টার ভিতরে যদি পুরো ঘরের কাজটা কমপ্লিট করতে পারি তাহলেই শান্তি। আর পুরো সারাটা দিন যে টুকটাক কাজ তো থেকেই থাকে, একেবারে যে থাকে না সেটা তো নয়, কিন্তু সারাটা দিনের ভিতরে এই যে যতটুকু পারছি 10টা পর্যন্ত একটু একটানা কাজ করি। 10টার পরে আর কোনো কাজে হাত দিতে মন চায় না, মানে ওই 11টা 11:30 মতো একটু কাজ করি, তারপর আর কাজে হাত দিতে মন চায় না। তার কারণ হচ্ছে এই গরমে প্রচুর গরম লাগে, তখন একটু বসা যে কাজগুলো থাকে হাতের কাজ সেগুলো একটু কমপ্লিট করি, কিন্তু তাছাড়া দৌড়ঝাঁপ রান্না এগুলো করতে একদমই ভালো লাগে না। আর আমার যেহেতু শ্বাসকষ্ট আছে তো সেই কারণে একটু সেফভাবেই থাকি, যে ওই যখন রোদটা মাথায় উঠে যায়, মানে সূর্যটা মাথায় উঠে যায়, তখন কিন্তু রোদের তাপটাও অনেকটাই থাকে। আর রান্নাঘরে যে যাব ওই সময় তখন অনেক খারাপ লাগে, এবং ওই রোদের গরমে আরও বেশি কষ্ট শুরু হয়ে যায়। তো সেই কারণে আমি একদম 10টার আগে আমার রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করি। তো এই তো মেয়েটাকে স্কুলে দিয়ে পাঠাবো এখন। একদম গুছিয়ে নিয়েছি, ওর স্কুল ড্রেসটা পরিয়ে দিলাম, দিয়ে তারপর বেল্ট টেল পরিয়ে একবারে চুলটা বেঁধে তারপরে ভাত খাইয়ে দিব। মেয়েকে স্কুলে পাঠিয়ে এদিকে মুরগির ঘরে যেয়ে দেখি খাবার দিতে গিয়েছিলাম, তো সেখানে যেয়ে দেখি যে ওর পানিটা ফুরিয়ে গেছে। তো মুরগির এই যে 8 লিটারের যে পানির টবগুলো আছে, এই টবগুলো পানি দিতে হয়। তো এই টবগুলো পানি ভরে দিয়ে দিব। প্রায় 1.5 দিন মতো চলে যায় ওর এই পানি, মানে মুরগির এই পানিগুলা। আর আমার মুরগি আপাতত আছে 14 থেকে 15টি এরকম। তো মুরগিগুলো আলহামদুলিল্লাহ ডিম দিচ্ছে, আরও ডিম তো ফোটাতে দিয়েছি, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। তো মোটামুটি সবগুলো আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত তো ভালো আছে। তো দেখা যাক কেমন হয় এবং কেমন থাকে। তো এতটা মনটা খারাপ, এই যে দেখুন ঘরের অন্যান্য সমস্ত কাজ হয়ে গেছে, মুরগির খেতে দিয়েছি, তারপরে আবার যে মুরগিগুলা আনা হবে, একটা বাচ্চা ফুটে গেছে, ওগুলো আনতে হবে। আর যে উপরে আবার যে পায়রাগুলো পুষছে, মানে যে কবুতরেরগুলো পোষা হচ্ছে, সেগুলোর খাবার দিয়ে আসলাম ছাদে, যেয়ে ছাদটা একটু ঝাড়ু দিলাম, রান্নাঘরটা পরিষ্কার করলাম। তো এত কিছু একটু ক্যামেরা করা আসলে সম্ভব হয়নি, ক্যামেরা নিয়ে করতে গেলে অনেকটা সময় লেগে যেত। আর তাছাড়া আমার ছেলেটাই যে অসুস্থ, বলছে যে নিউমোনিয়া বেড়েছে, তো ওর শ্বাসকষ্ট বাড়ছে, তো সেই কারণে ওকে এখন গ্যাস দিতে হবে আমার। ওর আব্বু অন্যদিন দেয়, আর আমি তেমনভাবে দিই না, আমার সাহস হয় না যদি ভুল হয়ে যায়। তবে পরিস্থিতিতে মানুষ অনেক কিছু কিন্তু শিখে যায়। তো আমিও পরিস্থিতিতে অনেক কিছু শিখেছি, অনেক কিছু জীবনের সব কিছুই হয়তো পরিস্থিতি শিকার হয়েই শেখা। তো যাই হোক, এখানে একদিন দেখে নিয়েছিলাম যে কেমনভাবে দিতে হয়, ওষুধগুলো ঠিক কী পরিমাণে নিতে হয়, সেগুলো এই যে এখানে একের পর এক দিচ্ছি। আমার ছেলের এটা নেমুলেজেন, মানে এটা যে গ্যাস দেয়, অনেকে গ্যাস বলেই বেশিরভাগ চেনে, যারা নেমুলেজেনটা খুব কম চেনে। তো এখানে যে ছেলেকে গ্যাস দিতে হচ্ছে, তো তার শুধু গ্যাসটা করলেই তো হয় না, তার একটা ওষুধ থাকে। ওর সবার জন্য আবার এক রকমের ওষুধ নয়, যদি হতো তাহলে আমি এখানে নামটাও বলে দিতাম, কিন্তু এখানে শরীর অনুপাতে এবং রোগী অনুপাতে সেই ওষুধটা দেওয়া হয়। তো এখানে যাই হোক সিরিঞ্জের মাধ্যমে আমি এখানে যে ওষুধগুলো মেডিসিন আমার দেওয়া লাগবে মেডিসিনগুলো দিয়ে দিলাম, দিয়ে এই ক্লিপটা ভালো করে আটকে দিলাম। আর ওকে বলছি যে মাস্কটাকে পরে নাও, মাস্কটা পরে তারপর এটা মুখে লাগাও। তো আবার আমাকে বলছে না আম্মু এটা এইভাবে করতে হবে, ঠিক করে নিচ্ছে নিজেও। আর এতটা কষ্ট হচ্ছে, ওর শরীরটা এবার ওর মারাত্মক খারাপ হয়েছে।
আসলে বাচ্চা কাচ্চা তো কথা শোনে না, আর ওইটুকু অনেক দুরন্ত, এত বড় হয়েছে তবুও ওর দুরন্তটা যায়নি, ও অত্যন্ত দুরন্ত। তো ওর বন্ধুর বার্থডেতে যেতে চাইছে। আমি তো প্রথমে রাজি হয়নি, ওর আব্বুও রাজি হয়নি, কিন্তু পরে অনেক বলছিল যে আম্মু আমি একটু যাই একটু যাই। তো তারপর দেখা যাচ্ছে ওখান থেকে আমি ওকে বললাম যে আচ্ছা ঠিক আছে, টাকা দিলাম, গিফট কিনো আর যাও। ও এখান থেকে বেরোনো 5 মিনিটের ভিতরেই শুরু হয়ে গেছে বৃষ্টি। আর বৃষ্টিতে এই যে ভিজেছে, সেই ভিজে অবস্থায় একদম বার্থডে পালন করেছে এবং সন্ধ্যা পর্যন্ত থেকেছে। ওই যে বৃষ্টিটা ওর শরীরে বসে গেছে, বৃষ্টির পানিটা, তো সেই কারণে ওর কষ্টটা বেড়ে গেছে। আমার বাপের বাড়ি থেকে আম নিয়ে এসেছিলো, বাপের বাড়ি বলতে বাপের ভিটা থেকে, যেখানটাতে আমার বাপের বাড়ি, যেখানটাতে এখনও ভাড়া দেওয়া আছে। তো সেখানে বেশ বড় সড়ো, মানে বেশি একটা বড় না, যাই হোক মিডিয়াম মতো একটা আম গাছ আছে, একটা কাঁঠাল গাছ আছে আমার আব্বুর হাতের লাগানো। তো ওই কাঁঠাল গাছ, আম গাছে প্রতি বছরই বেশ পরিমাণে আম এবং কাঁঠাল ধরে। তো এই 2 বছর যাবৎ আনছি। এর আগে তেমনভাবে আনা হতো না, ওখানে যারা ভাড়া থাকতো, তারপর আমার কাকুরা আছে, ফুপুরা আছে, ওনারাই খেত। যাই হোক টুকটাক খেত, সবগুলো যে খেত তেমন নয়। আর হয়তো আমার আম্মু নিয়ে আসতো, এরকম। আসলে আমি আমার বাসায় খুব কম আসতো এবং এসব পার্কে আমি একটু কমই জানি। আর বেশিরভাগ আমার শ্বশুরবাড়ি অনেক কিছুই আছে, শ্বশুরবাড়ি আম কাঁঠালের অভাব নেই। তো সে কারণে বাপের বাড়ি থেকে আনাটা আর কি তেমন হয়ে উঠতো না। আর যতটুকু আসতো আমি হয়তো বলে দিতাম যে আমার লাগবে না, আপনারাই খান। তো এইভাবে করে বলে দিতাম, সে কারণে অতটা জানি না। তবে গত বছর আর এই বছর এই 2 বারই আমার বাসায় আম আসছে। ভাইয়া আর ছোটো ভাইটা নিয়ে আসছে। তো একদম টাটকা তাজা আম দেখে আমি বললাম যে একটু আম মিষ্টি আচার তৈরি করি, খুব ভালো লাগবে। আর কাঁচা তো খেয়েছি, কাঁচা আম খেয়ে দাঁতটা একদম টক হয়ে গেছে। তো এখানে আচারের জন্য আমি চিনি, হালকা 1 চিমটি লবণ এবং আম দিয়ে এটা জাল করছি। তো এই আজকে রান্না করতে যে এতটা পরিমাণে খারাপ লাগছে, ভীষণ পরিমাণে রাগ হয়ে যাচ্ছে। দেখুন জালটা উঠছেই না, খুব কম, কোনো রকম। মানে ইন্ডাকশনটা মাঝে মধ্যে আমার এমন হয়ে যাচ্ছে যে মাঝে মধ্যে মনে হয় যে এটা একটু জাল উঠতেই চাচ্ছে না, মানে কোনো তাপই নেয় না। আবার মাঝে মধ্যে খুব ভালোভাবে রান্নাটা কমপ্লিট হয়। তো খুব জলদিভাবে একটা গ্যাসের চুলা কেনার দরকার আমার। জানি না কবে কিনতে পারবো, তবে কেনার খুবই ইচ্ছা আছে। গ্যাসটা হলে হয়তো জলদি অনেক কিছু করতে পারবো। তো এই তো এইখানে একটু মশলা বেটে নিয়েছি। তো এখানে গরম মশলা দিয়েছি, গরম মশলা বলতে এলাচ, ডালচিনি, তারপরে একটু ধনিয়া, একটু গোমৌরি, আর এখানে 2টা ঝাল দিয়ে একসাথে একটু খোলায় চেলে নিয়েছিলাম। তারপরে ওটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন ওটা আমি শিলে বেটে নিয়েছি। শিলে বাটলে সব থেকে সুন্দর হয়, হামানে এতটাও সুন্দর হয় না, তবে শিলে বাটলে সব থেকে বেশি ভালো হয়। তো এখানে মশলাটা আমি ভালো করে দিয়েছি, দিয়ে তারপর চারপাশে একটু ছড়িয়ে দিলাম। দেওয়ার পর এই তো নামিয়ে আনবো আর একটু পরেই, যখন ঘন হয়ে যাবে এবং কালারটা আর একটু লালচে মতো হবে। তো এই দেখুন এখানে বেশ সুন্দরভাবে হয়ে গেছে আমার। আর সিরাম মানে এই যে কি বলবো, এটার জেল মতো যেটা হয়েছে, এটা কিন্তু খুব না পাতলা হবে না ঘন হবে, তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আর এটা হয়ে যাওয়ার পর আর একটু যে মশলাটা ছিল, সেই রেডি মশলাটা আমি এর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে তারপর এই তো নাড়াচাড়া করে নামিয়ে নিব। আর এটা বাসায় খুব একটা তৈরি করি না, তার কারণ এটা আমি একমাত্র খেতে পছন্দ করি আর আমার ছেলে। তো ওরও মনোক্তি, ও যদি মনে চায় তাহলে খাবে, আর মনে না চাইলে খাবে না। আর আমি দেখা যাচ্ছে টুকটাক একটু যদি খেয়ে থাকি,
তাছাড়া বাসার কেউ তেমনভাবে খেতে চায় না, মানে কোনো আচার বলতে তেমনভাবে খেতে চায় না। অনেকে শখ করে তো খাই, কিন্তু আমার বাসায় তেমন কিছু খেতে চায় না। এই তো আমার আচার বানানো কমপ্লিট। তো আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো দিনের সাথে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।